কত আদরের এই দেহ, তবু যখন দেহ মরে তখন তাহা অশুচি হইয়া যায়। প্রিয়জন যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ কত সমাদর, কত আদর ও সোহাগ। সেই প্রিয়জন যখন মৃতদেহে পর্যবসিত হইল তখনই তাহা অস্পর্শ। আসসালামু আলাইকুম। হ্যালো বই পোকার দল, ওয়েলকাম টু মাই চ্যানেল বুকটিউব বাই জুথি। পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সর্বজনপ্রিয় উপন্যাস দূরবীনের ছোট্ট একটা অংশ। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ কোন বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি। ঠিকই ধরেছেন, আজ কথা বলবো আমার খুব পছন্দের একজন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস দূরবীন নিয়ে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি নিশ্চয়ই এতক্ষণে লাইক করে দিয়েছেন, তাই তো? তাহলে আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য রিভিউ। বাংলা সাহিত্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এক উজ্জ্বল নক্ষত্র। সব্যসাচী এ লেখকের কিশোর সাহিত্য, গল্প, উপন্যাস কিশোর, তরুণ কিংবা প্রৌঢ় সকলের কাছেই প্রশংসিত। দূরবীন তার শ্রেষ্ঠতম সাহিত্যকৃতির মধ্যে একটি বলে বিবেচিত। সাপ্তাহিক দেশ পত্রিকায় 2 বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে বেরিয়েছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জোরালো সংবেদনশীল কলমে অন্যতম মহৎ সৃষ্টি দূরবীন। বর্তমান শতাব্দীর 2-এর দশকের শেষভাগ থেকে শুরু করে 8-এর দশক পর্যন্ত বিস্তৃত এই সময়ের প্রেক্ষাপটে সামাজিক জীবনের যাবতীয় পরিবর্তনকে এক আশ্চর্য কৌতূহলকর বিশাল কাহিনীর মধ্য দিয়ে ধরে রাখার প্রয়াসেরই অভিনন্দিত ফলশ্রুতি এই দূরবীন উপন্যাস। দূরবীন মূলত 3 প্রজন্মকে ধারণ করে এগিয়ে চলা এক মহা উপন্যাস। 3 প্রজন্মের জীবন শীর্ষেন্দু মুখোপাধ্যায় তুলে ধরেছেন এই দূরবীন উপন্যাসে। প্রথম প্রজন্মের হেমকান্ত, দ্বিতীয় প্রজন্মের নায়ক কৃষ্ণকান্ত আর তৃতীয় প্রজন্মের ধ্রুব। বিবর্তনশীল সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে এই 3 প্রজন্মের চমৎকার বিশাল কাহিনীর মধ্য দিয়ে তুলে ধরার অভিনন্দিত প্রয়াস এই উপন্যাসটি। উপন্যাসটি 2 বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক দেশ পত্রিকায়, যে পত্রিকা বাংলা সাহিত্যকে এবং আমাদের উপহার দিয়েছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো একজন লেখককে। পরে গ্রন্থাকারে প্রকাশিত হলে দূরবীন উপন্যাসটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। 1990 সালে এই উপন্যাসের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় মর্যাদাপূর্ণ আনন্দ পুরস্কার লাভ করেন। উপন্যাসের শুরু হয় 1929 সালের এক শীতকালীন ভোরে হেমকান্তের হাত থেকে কুয়োর ভিতর বালতি পড়ে যাওয়ার ঘটনা দিয়ে। আর এই তুচ্ছ ঘটনায় হেমকান্ত আক্রান্ত হন মৃত্যু চিন্তায়। সর্বপ্রবীণ হেমকান্ত চৌধুরী একজন জমিদার, খামখেয়ালি, ভাবালো, নিবিষ্টমনা, দার্শনিক স্বভাবের, তবে দুর্বল মানসিকতার। জমিদারি রক্তের তেজ তার শিরা উপশিরায় বহমান, কিন্তু ততটা প্রবল বেগে নয় যতটা দরকার একজন শক্ত জমিদারের। বড় ভাইয়ের সন্ন্যাসব্রত গ্রহণ এবং স্বদেশী ছোট ভাইয়ের অপঘাত মৃত্যুর বদলতে তিনি বিশাল সম্পত্তির অধিকারী হন, কিন্তু জমিদারের সে আকর্ষণীয় তেজ, হুঙ্কার তার চরিত্র অনুপস্থিত। সন্তানদের সাথেও তেমন বনিবনা নেই বিপত্নিক হেমকান্তের। জগৎ সংসারের সকল ঝড়ঝাপটা, জোয়ারভাটা থেকে নিজেকে আড়াল করে রাখতেই পছন্দ করেন তিনি। হেমকান্তের দুর্বল জায়গা ছিল কেবল 2টি। সবচেয়ে ছোট ছেলে কৃষ্ণকান্ত এবং তার গোপন প্রেমিকা, জমিদার বাড়ির কুলপুরোহিত কন্যা, প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন রঙ্গময়ী। 3 ছেলে এবং 3 মেয়েকে রেখে স্ত্রী সুনয়নীর অকাল মৃত্যুর পর রঙ্গময়ী ছিলেন হেমকান্তের আশ্রয়ের জায়গা। হেমকান্ত এবং রঙ্গময়ীর গোপন প্রেম এবং আনুষঙ্গিক পারিবারিক ও সামাজিক কাহিনী নিয়ে সাজানো এই উপন্যাসের প্রথম পর্যায়। উপন্যাসের দ্বিতীয় প্রজন্মের নায়ক কৃষ্ণকান্ত চৌধুরী। এই উপন্যাসটিকে যার জীবনালেখ্য বলা যায়। আমার কাছে এই উপন্যাসের মূল নায়ক হল কৃষ্ণকান্ত। পুরো উপন্যাসেই ছিল তার সরব উপস্থিতি। দূরবীন উপন্যাসে সময়ের ধারাবাহিকতাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। উপন্যাসে 3 প্রজন্মের জীবন কথা বর্ণনা করা হয়েছে 2টি আলাদা সময়কালে। প্রথম সময়কালে আছে জমিদার হেমকান্ত চৌধুরী এবং তার ছেলে কিশোর কৃষ্ণকান্ত এর কথা, আর দ্বিতীয় সময়কালে উঠে এসেছে রাজনীতিবিদ পূর্ণবয়স্ক কৃষ্ণকান্ত চৌধুরী এবং তার ছেলে ধ্রুবয়ের জীবন কাহিনী। কৃষ্ণকান্ত আছে উপন্যাসের পুরোটা জুড়ে। কৃষ্ণ ছিলেন তার বাবা হেমকান্তের নয়নের মণি। কেবল এই সন্তানটির প্রতি হেমকান্তের বিশেষ ভালোবাসা ছিল। নিষ্ঠা, একাগ্রচিত্ততা, ন্যায়বোধ আর সাহসিকতার সংমিশ্রণে ছোট থেকেই তিনি গড়ে ওঠেন দেবতুল্য আদর্শবাদী মানুষ হিসেবে। স্বদেশী আন্দোলন আর একটা বয়স পর্যন্ত নির্মোহ ব্রহ্মচর্য তার জীবনকে প্রবাহিত করে ভিন্ন খাতে।
জেল নির্যাতন সহ্য করে ইস্পাত কঠিন বিপ্লবী কৃষ্ণকান্ত দেশভাগের পর হয়ে ওঠেন তুখোড় রাজনীতিবিদ। ব্যক্তিত্ব ও বুদ্ধির জোরে সর্বত্রই তার প্রভাব প্রতিপত্তি। ছেলে ধ্রুবর জন্য তার ভালোবাসার কোনো কমতি নেই, কিন্তু ধ্রুব দৃষ্টিতে তার কাছে তিনি শুধুমাত্র এক প্রবল প্রতিপক্ষ। ধ্রুবর এই বিদ্বেষ কৃষ্ণকান্তকে আহত করে দারুণভাবে। তৃতীয় ও শেষ প্রজন্মের নায়ক রহস্যময় চরিত্র ধ্রুব। কৃষ্ণকান্তের ছোট ছেলে সে, তবে দিগ্ভ্রষ্ট, উদ্ভ্রান্ত, উদ্ধত। বাবার চরিত্রের সম্পূর্ণ বিপরীত মেরুতে তার অবস্থান। 20 শতকের শেষ পর্বে সে এক ধর্ষকামী বিদ্রোহী যুবক। সমাজের কোনো নিয়মের পরোয়া করে না সে, বিশ্বাস করে একচ্ছত্র ব্যক্তি স্বাধীনতায়। বেপরোয়া, মদ্যপ, কুসংসর্গী এরকম বহু নেতিবাচক বিশেষণ তার জন্য প্রযোজ্য। স্ত্রী রেমির সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক তার। রেমির নিখাত ভালোবাসার প্রত্যুত্তরে সে দেয় কেবল প্রবল উপেক্ষা, কখনো বা প্রবল বিরাগ। দেবত্ব এবং পশুত্ব, এই দুই বিশেষণ তার চরিত্রের দুই রূপ। লেখক তাকে বিশেষায়িত করেন সুন্দর শয়তান বলে। একদিকে একান্ত আপনজনের ভালোবাসার সংস্রব, অন্যদিকে পিতা কৃষ্ণকান্তের মধ্যে সেই ব্রহ্মচারী এবং দেশের জন্য উৎসর্গকৃত মানুষটিকে খুঁজে না পাওয়ার ব্যর্থতায় ক্ষতবিক্ষত ধ্রুবর আশ্চর্য মনস্তাত্ত্বিক কাহিনী নিয়েই এই উপন্যাসের শেষ পর্ব। অনেকের কাছে ধ্রুব চরিত্রটি তাদের আকাঙ্ক্ষিত প্রেমিক স্বপ্নের পুরুষ টাইপ এক সত্তা, কিন্তু আমার কাছে ধ্রুব চরিত্রটি শুধুমাত্র এক বেপরোয়া, উদ্ধত আর দায়িত্বহীন পুরুষ, এমন মানব চরিত্র যা জীবনে কখনোই কাম্য নয়। এই 3 প্রধান চরিত্র ছাড়া এই উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল জমিদার বাড়ির পুরোহিত কন্যা এবং পরবর্তী সময়ে হেমকান্তের দ্বিতীয় স্ত্রী রঙ্গময়ী। এই উপন্যাসের সবচেয়ে দৃঢ় নারী চরিত্র হল রঙ্গময়ী। কিশোরী বয়স থেকেই সে ছিল হেমকান্তের প্রতি আসক্ত। তার উচ্ছল আচরণ হেমকান্তকে বেঁধেছিল এক অদৃশ্য বাঁধনে। মূলত তার বলিষ্ঠ চরিত্রের কাছে আত্মসমর্পণ করেছিলেন হেমকান্ত চৌধুরী। পুরোটা সময় ছায়ার মতো থেকে হেমকান্তকে রক্ষা করে গেছেন, সংসার সামলেছেন, হেমকান্তের মা হারা সন্তানদের মানুষ করেছেন, বিপদ আপদে দিয়েছেন সুপরামর্শ। সমাজের কটু কথা, কুৎসরটনাকে থোড়ায় পরোয়া করে নিঃস্বার্থভাবে একজন মানুষকে কিভাবে ভালোবাসা যায় সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন পুরোহিত কন্যা রঙ্গময়ী। 45 ঊর্ধ্ব বয়সে হেমকান্ত রঙ্গময়ীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। সমাজের অনেকে, এমনকি তার আপন সন্তানরাও এটাকে হেমকান্তের চারিত্রিক অধপতন হিসেবে বিবেচনা করে, কিন্তু দুঃখবাদী নিঃসঙ্গ হেমকান্তের কাছে সেটিই ছিল তার নতুন জীবন বীজ। তার পায়ে সামাজিকতার বেড়ি বাঁধতে চাইলেও তিনি তার আপন সুখ ও গন্তব্য নিজেই ঠিক করে নেন। কেবল 3 প্রজন্মের 3 নায়কের ব্যক্তিগত কাহিনীই নয়, বরং বিশাল প্রেক্ষাপটে বহু বিচিত্র শাখা কাহিনী, জমিদারি প্রথা, স্বদেশী আন্দোলন, দেশভাগ পরবর্তী উত্তাল দিনরাত্রির তাৎপর্যময় উপস্থাপন ঘটেছে দূরবীন উপন্যাসে। শীর্ষেন্দুর লেখা পড়লেই বোঝা যায় তিনি বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনযাপন, পেশা, আচার ব্যবহার, শ্রেণীভেদে মানুষের সুখ দুঃখ, অনুভূতির এক এক রূপ, সংগ্রাম প্রভৃতি বিষয় সম্বন্ধে খুব উঁচু মানের ধারণা রাখেন, যা তার লেখায় তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। অন্যান্য উপন্যাসের ন্যায় এখানেও শীর্ষেন্দু সমাজের বিভিন্ন স্তরের বিচিত্র মানব চরিত্রের সমাবেশ ঘটিয়েছেন। তবে এত চরিত্রের উপস্থিতি সত্ত্বেও তিনি চরিত্র নির্বিশেষে 3 প্রজন্মকে এমনভাবে এক সুতোয় বেঁধেছেন যে কখনোই তা বাহুল্য মনে হয়নি। পার্শ্ব চরিত্ররা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে উপন্যাসের কাহিনী। একই সাথে অনেকগুলো বৃত্তের ক্রমবর্ণন ঘটেছে তার উপন্যাসে। উপন্যাসের ঘটনশৈলীতে রয়েছে লেখকের মুনশিয়ানার ছাপ। এখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটি পরিচ্ছেদে বর্তমান এবং পরের পরিচ্ছেদে অতীতের ঘটনা মিশিয়েছেন এক অসাধারণ দক্ষতায়। ব্যক্তিগতভাবে আমার কাছে দূরবীন উপন্যাসের পরিচ্ছেদ সাজানোর এই ধাঁচটা খুবই পছন্দ হয়েছে। আমার মনে হয়েছে এটা পাঠককে উপন্যাসের পরবর্তী ঘটনা জানার জন্য আরও বেশি আগ্রহী করে তুলতে সক্ষম। দ্বিস্তর এই উপন্যাসে একাল ও সেকাল, অতীত ও বর্তমান এক অনন্য কৌশলে একাকার হয়ে মিশে গেছে। একদিকে আজকের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ কৃষ্ণকান্ত চৌধুরী, অপরদিকে কিশোর থেকে তরুণ হয়ে ওঠা সম্ভাবনাময় বিপ্লবী কৃষ্ণকান্ত। কাকে পাঠক বেশি ভালোবাসবেন, অতীত না বর্তমানকে? দূরবীন যেমন শুধু দূরকেই কাছে আনে না, উল্টো করে ধরলে কাছের জিনিসও দূরে দেখায়, ঠিক তেমনই দূরবীন উপন্যাস পাঠককে একবার দেখাবে ক্ষমতাশীল বিতর্কিত রাজনীতিবিদ পাহাড়সম অটল কৃষ্ণকান্ত চৌধুরীকে, আবার সমান্তরালে তেমনই দেখাবে পরিচিত কৃষ্ণকান্তের দুর্মর বেড়ে ওঠাকে। যেদিক দিয়েই দেখুন না কেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখনীর চুম্বক শক্তি আপনি এড়াতে পারবেন না। অল্প কথায় বা ছোট্ট করে এই উপন্যাসের রিভিউ দেওয়া সত্যিই সম্ভব না।
আমি চেষ্টা করেছি উপন্যাসের প্রধান চরিত্রগুলো এবং প্রেক্ষাপট সম্পর্কে বলার। তবে উপন্যাস সম্পর্কে সম্পূর্ণ জানার জন্য আপনাকে অবশ্যই এটি পড়তে হবে। একবার পড়া শুরু করলে আপনি আর শেষ না করে বাদ দিতে পারবেন না। এটা এমনই একটা বই। যারা ইতোমধ্যে বইটি পড়ে ফেলেছেন কমেন্টে জানাতে পারেন। পাশাপাশি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আপনার পছন্দের বই কোনটি অবশ্যই জানাবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।